শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অর্থম অনর্থম গল্পটা মনে আছে? ভবিষ্যৎ সহধর্মিণী সত্যবতীর সঙ্গে এই গল্পেই ব্যোমকেশের পরিচয়। মজার কথা, যে খুনের ঘটনার তদন্ত ব্যোমকেশ করছিল তাতে সন্দেহভাজনদের মধ্যে সত্যবতীও ছিল একজন। তদন্তে আসল খুনি ধরা পড়ে। গল্পের একদম শেষে দেখা যায় ব্যোমকেশ সেজেগুজে সত্যবতীর সঙ্গে দেখা করতে যাচ্ছে। এ তো গেল গল্পের কথা। বাস্তবে আমরা যখন দেখি একটা বিরাট কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত স্ত্রীর সঙ্গে ওই কেলেঙ্কারিরই তদন্তকারী প্রধান অফিসারকে প্রকাশ্যে দেখা যাচ্ছে, কোথাও একটু খটকা লাগে বই কি। ব্যোমকেশ তার তদন্ত শেষ করেছিল এবং সত্যবতীর যে নিরপরাধ সে সম্পর্কে নিশ্চিত হয়েছিল, কিন্তু এক্ষেত্রে তদন্ত তো সবে মাঝপথে। গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর সঙ্গে কি তদন্তে অগ্রগতির উদ্দেশ্যে দিল্লির হোটেলে দেখা করেছিলেন ইডি অফিসার মনোজ কুমার? এই প্রশ্নের সদুত্তর পেতে আজ তাকে লালবাজারে ডেকেছিল পুলিশ, কিন্তু মনোজ কুমার আজ গেলেন না। পাশাপাশি আজ ইডি জেরা করলো শুভ্রা কুণ্ডুকে। আমরা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং সরাসরি ইডি অফিসে চলে যাব, যেখানে শুভ্রা কুণ্ডুর এখনও জেরা চলছে। কিন্তু তার আগে আমি দেখে নেব যে মনোজ কুমারের কাছ থেকে এই মুহূর্তে ঠিক কী জানতে চাইছেন তদন্তকারীরা। হাজিরা এড়ালেন মনোজ, ইডির কাছে শুভ্রা। দুজনকেই ডাকা হয়েছিল, একজন গেলেন, অন্যজন গেলেন না। রোজভ্যালি কর্তার স্ত্রীর সঙ্গে একদা রোজভ্যালি তদন্তের দায়িত্বপ্রাপ্ত ইডি অফিসারের এই সিসিটিভি ফুটেজ সামনে আসার পর থেকে তদন্ত শুরু করেছে লালবাজার এবং ইডি। এই প্রেক্ষিতে শুক্রবার রোজভ্যালি তদন্ত থেকে সাসপেন্ডেড ইডি অফিসার মনোজ কুমারকে লালবাজারে ডেকে পাঠায় কলকাতা পুলিশ। অন্যদিকে রোজভ্যালি কর্ণধারের স্ত্রী শুভ্রা কুণ্ডুকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মনোজ কুমার এদিন লালবাজারে যাননি। তিনি জানিয়েছেন, ইডি অফিসারদের অনুমতি না মেলায় তিনি লালবাজার যাননি। পুলিশ সূত্রে দাবি, মনোজ কুমার তাদের কাছে আরও কিছুটা সময় চেয়েছেন। একই আর্জি জানিয়ে আলাদা করে চিঠি দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। অন্যদিকে ইডির তলবে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু এদিন বিকেলে সিজিও কমপ্লেক্সে যান। তবে নজর এড়াতে তিনি বোরখা পরে পেছনের দরজা দিয়ে ঢোকেন। দুজনের এই সিসিটিভি ফুটেজ সামনে আসার পরই একসঙ্গে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ ও ইডি। কিন্তু কোন কোন প্রশ্নের উত্তর খুঁজছে তারা? ইডি সূত্রে দাবি, শুভ্রা ও মনোজের কাছ থেকে তারা জানতে চান তাদের সম্পর্কের জন্য রোজভ্যালি তদন্তে কোনো গাফিলতি হয়েছে কিনা, তদন্ত চলাকালীন শুভ্রা কুণ্ডুকে কোনো রকম ছাড় দেওয়া হয়েছে কিনা। অন্যদিকে পুলিশ সূত্রে দাবি, তারা জানতে চায় নোট বাতিলের পর রোজভ্যালির যে 15 কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে তাতে শুভ্রা কুণ্ডু ও মনোজ কুমারের ভূমিকা ছিল কিনা, মনোজ কুমার এ ব্যাপারে কোনো পরামর্শ দিয়েছিলেন কিনা, কবে এসব প্রশ্নের উত্তর মেলে তাতে ধোঁয়াশা কাটে কিনা সেটাই দেখার। প্রকাশ সিনহা ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে ইডি অফিসে শুভ্রা কুণ্ডুর জেরা চলছে। আমি দ্রুত একবার সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, স্পেশাল ডিরেক্টরের ঘরে এই মুহূর্তে শুভ্রা কুণ্ডুর জেরা চলছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ঠিক কি খবর রয়েছে তোমার কাছে? দেখো সুমনদা, 2.5 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। আমি ঠিক সেই জায়গা দেখাতে চাইবো। আমরা ঠিক ইডির দপ্তরের সামনে রয়েছি। আমি ক্যামেরাম্যান শুভজিৎকে দেখাবো। ঠিক ডান দিকে স্পেশাল ডাইরেক্টরের চেম্বার, সেখানেই কিন্তু শুভ্রা কুণ্ডুকে জেরা করছেন ইডির 3 জন আধিকারিকরা যারা দিল্লি থেকে এসেছেন। মূলত শুভ্রা কুণ্ডুর কাছ থেকে তারা জানতে চাইছেন যে মনোজ কুমারের সঙ্গে তার কি সম্পর্ক ছিল। তুমি জানো যে অভিযোগ উঠে এসছে, বিপুল পরিমাণে টাকা পাচার করা হয়েছে, টাকা পাচার করে অন্য কোম্পানিতে সাইফন অফ করে দেওয়া হয়েছে। তুমি জানো শুভ্রা কুণ্ডুকে আজকে সকাল 11টা নাগাদ তলব করা হয়েছিল, কিন্তু যেটা আমরা দেখলাম, বোরখা পরে শুভ্রা কুণ্ডু 5:45 নাগাদ পেছনের গেট দিয়ে কিন্তু ইডি দপ্তরে পৌঁছলেন। তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 2.5 ঘন্টার বেশি সময় হয়ে গেছে শুভ্রা কুণ্ডুকে জেরা করছেন ইডির আধিকারিকরা। মূলত তুমি জানো মনোজ কুমারকে বারবার জেরা করে তার কাছ থেকে কিভাবে তদন্ত প্রক্রিয়া গত 2 বছর এগিয়েছে সেই সম্পর্কে জানতে চান। তারপরে শুভ্রা কুণ্ডুর কাছ থেকে এখন ইডির আধিকারিকরা জানতে চাইছেন যে দিল্লিতে তিনি কেন গিয়েছিলেন, যে ফুটেজের কথা বলা হচ্ছে। তুমি জানো যে ফুটেজ প্রকাশ্যে এসেছিল, সেখানে দেখা যাচ্ছে যে হোটেলে একসঙ্গে দুজন অর্থাৎ মনোজ কুমার আর শুভ্রা কুণ্ডু বসে রয়েছে। কেন তারা সেখানে গিয়েছিলেন, কারা টিকিট কাটিয়েছিল, কোন কোন সময় মনোজ কুমারের সঙ্গে তার মিটিং হয়েছে, কিভাবে কোন কোন কোম্পানিতে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু শুভ্রা কুণ্ডুর কাছ থেকে জানতে চান ইডির আধিকারিকরা। তাই এখনও জেরা করা হচ্ছে, প্রায় 2.5 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। ধন্যবাদ প্রকাশ। আইনজীবী সুরঞ্জন দাশগুপ্তকে দিয়ে শুরু করবো। সুরঞ্জনবাবু, আমাদের প্রশ্নগুলো খুব পরিষ্কার। এক হচ্ছে যে একই দিনে সম্ভবত 2টো ফুটেজ আমাদের সামনে এসছে, একটা এয়ারপোর্টে, একটা দিল্লির হোটেলে। তারিখ সম্ভবত 18ই জানুয়ারি 2017।
প্রথম প্রশ্ন হচ্ছে যে ওই মুহূর্তে মনোজ কুমার যখন তাকে দেখা যাচ্ছে ছুটিতে ছিলেন না অন ডিউটি ছিলেন, সেখানেই কন্ট্রাডিকশন। তার কারণ মনোজ কুমারকে আমি বলতে শুনলাম এই 2-1 দিনের মধ্যেই যে मैं अपने आप गया था वो अपने आप गई थी। তো এই দুটো জায়গা, এবং অন ডিউটি থাকলে তিনি কি অ্যাটাচমেন্টের ইডি সংক্রান্ত তদন্তের কাজে গেছিলেন? তাই যদি হয়, পরের প্রশ্ন আসবে যে দিল্লির ফ্লাইটের টিকিট কি ইডি তার খরচা বহন করেছিল? তারপরের প্রশ্ন আসবে যে তদন্তকারী যদি তদন্ত চলাকালীন কোনো জেরা বা অ্যাটাচমেন্ট কোনো জানার সংক্রান্ত তদন্তর ক্ষেত্রে কাজে আসবে এরম সংক্রান্ত কোনো কিছুর জন্য যান, সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি তার লাগবে, এবং মহিলা অফিসার, যেহেতু শুভ্রা কুণ্ডু একজন মহিলা অফিসার তো সঙ্গে নিতে হবে। কি বলবেন? তো কোনোটাই দেখা যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে যেটা প্রথমেই বলা হলো, যে এয়ারপোর্টে দেখা হয়েছে, যেটা ফুটেজ দেখাচ্ছে, পাশাপাশি ওরা সিকিউরিটি চেক করছে, আপনি আপ গয়া থা ও আপনি আপ গই থি। ব্যাপারটা হচ্ছে যদি ওটা যদি কোইন্সিডেন্স হয় সেটা আলাদা ব্যাপার, কারণ ওটা পাবলিক প্লেস, উনি হয়তো ওই ফ্লাইটে যাচ্ছেন, ওনার পেছনে কোইন্সিডেন্টলি হয়ে গেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অন ডিউটি যে কথাটা বললেন আর অফ ডিউটি হলে সেটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার আছে, আকাশ পাতাল। কারণ এটা কন্ট্রাডিকশন, মানে যেটা উনি বললেন এটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। উনি স্পেসিফিক বলুন কি কিসের জন্য কি ছিলেন। যদি যান উনি তো লিভ নিয়ে যাবেন, একটা যে কোনো মহিলার সঙ্গে যদি যান কোনো তদন্ত করতেও, তাহলে ডেফিনেটলি ইট ইজ ম্যান্ডেটরি একটা কোনো মহিলা মানে অফিসার বা কোনো মহিলা স্টাফ থাকবেন। এটাই আমাদের হিউম্যান রাইটসও আছে, এটাই যেটা আমাদের মানে নর্মাল প্রসিডিওরও আছে। তো এই জিনিসটা ফলো করা হয়নি, নাম্বার 1। আর নাম্বার 2 যেটা বলছে, এই যে দেখুন এই হোটেলে গেছে, যেটা আমি শুনলাম হোটেলে গেছে, মানে ডকুমেন্টারি এভিডেন্স যদি বলে যে হ্যাঁ হোটেলে ছিলেন, মানে উইথ অ্যান অফিসিয়াল পারপাস, দ্যাট ইজ, তাহলে তো মারাত্মক ব্যাপার। কারণ তাহলে ট্রান্সপারেন্সিটা কোথায়? আমি তো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে একদম তদন্ত করাচ্ছি, সুপ্রিম কোর্ট ডাইরেকশন, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি। তো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি যদি ডিপেন্ডেন্ট এজেন্সি হয়ে যায়, তাহলে ইট বিকামস আ ফার্স। ট্রান্সপারেন্সি ইজ নট দেয়ার। The judiciary suffers, the legislature suffers, and the executive also suffers. The entire system suffers. একদম। দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের সম্পর্কের সংজ্ঞা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এত বড় কেলেঙ্কারির তদন্ত যদি প্রভাবিত হয় অথবা প্রভাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়, অবশ্যই বক্তব্য থাকবে জনসাধারণের। দেখুন, কোটি কোটি টাকা কেলেঙ্কারিতে যিনি মূল অভিযুক্ত, সেই তারই স্ত্রীর সঙ্গে বারবার ক্যামেরাবন্দি তদন্তকারী অফিসার। নানা মহলে প্রশ্ন, শুভ্রা কুণ্ডু ও মনোজ কুমারের সম্পর্কের জেরে তদন্ত প্রভাবিত হয়নি তো? যদিও তদন্ত থেকে অপসারিত এই ইডি অফিসারের দাবি, তিনি রোজভ্যালির 1200 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। পাল্টা নানা মহলে প্রশ্ন, রোজভ্যালির বিরুদ্ধে তো বেআইনিভাবে বাজার থেকে 15,000 কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। স্বাভাবিকভাবেই এটা বলার অপেক্ষা রাখে না যে দেশ জুড়ে 1200 কোটির বাইরেও আরও অনেক সম্পত্তি রয়েছে গৌতম কুণ্ডু সংস্থার। তাহলে সেই সব সম্পত্তি কেন এখনো ছুঁলো না ইডি? তাহলে কি উপরে শুধু 1200 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করে আসলে অনেক কিছু আড়ালের চেষ্টা হয়েছে, যাতে সবাইকে বোঝানো যায় তদন্ত সঠিক পথেই এগোচ্ছে? গ্রেপ্তার হওয়া গৌতম কুণ্ডুর বারবার হাসপাতালে যাওয়া নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মনে। কারণ অভিযোগ উঠেছে, হাসপাতালে থাকাকালীন রোজভ্যালি কর্ণধার একাধিক লোকের সঙ্গে কথা বলেছেন, নানা গুরুত্বপূর্ণ সইও করেছেন। নানা মহলে প্রশ্ন, এসব বিষয় কি জানতো না ইডি? আর জানলে কেন কোনো পদক্ষেপ করা হলো না? গৌতম কুণ্ডুর অসুস্থতা সংক্রান্ত দাবি খতিয়ে দেখতে কেন মেডিকেল টিম পাঠানোর জন্য আদালতে আবেদন জানালো না ইডি? তাহলে কি টাকা পাচারে সুযোগ করে দেওয়ার জন্যই এই নিষ্ক্রিয়তা? সবকিছু জেনেও চোখ বন্ধ রেখেছিলেন তদানীন্তন তদন্তকারী দলের মাথা মনোজ কুমার। এ প্রসঙ্গে অনেকেই সামনে আনছেন আরেক কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর প্রসঙ্গ। কারণ সারদাকাণ্ডে গ্রেপ্তার হওয়া মাতঙ্গ সিংহের অসুস্থতার দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন করেছিল তারা, কিন্তু গৌতম কুণ্ডুর ক্ষেত্রে ইডি কেন সেটা করল না? তাহলে কি কোনো স্বার্থের সংঘাত কাজ করছিল? গত 2 বছর ধরে মনোজ কুমারের নেতৃত্বে ইডি রোজভ্যালির তদন্ত করছে। যদিও ইডি সূত্রে দাবি, গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রাকে একবারও সরকারিভাবে তলব কিংবা জিজ্ঞাসাবাদ করেনি এই কেন্দ্রীয় সংস্থা। রোজভ্যালি কর্ণধারের মাকেও জিজ্ঞাসাবাদ করেনি তদন্তকারীরা। রোজভ্যালির স্বর্ণ বিপণীরও কাউকে ডেকে পাঠায়নি ইডি। এইসব বিষয়গুলিও যথেষ্ট ইঙ্গিতবাহী বলে দাবি করছেন অনেকে, কারণ এতদিন তদন্তের দায়িত্বে ছিলেন মনোজ কুমারই। কলকাতা পুলিশ সূত্রে দাবি, তদন্তকারীরা জানতে চাইছেন রোজভ্যালির 15 কোটি টাকা পাচারের নেপথ্যে কি মনোজেরই পরামর্শ ছিল? ইডি কর্তা ও রোজভ্যালি কর্ণধারের স্ট্রিট ফুটেজ এইসব প্রশ্নকেই উস্কে দিচ্ছে। যদিও ইডি অফিসার মনোজ কুমার কোনো অভিযোগই মানতে রাজি নন। তার দাবি, তিনি নিরপেক্ষভাবে নিজের দায়িত্ব পালন করেছেন। প্রকাশ সিনহা ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।
শান্তনবাবু, পৃথিবীতে, দেশে এবং রাজ্যে এত বিষয় থাকা সত্ত্বেও দিলীপ ঘোষ, আপনাদের দল মনোজ কুমারের পাশে কেন দাঁড়াচ্ছেন? গতকাল বিবৃতি দিয়েছেন, আজকে বিবৃতি দিয়েছেন, বলছেন ক্যামেরা তৈরি করে রাখা। বিমানবন্দর এবং যে কোনো মাঝারি মানের হোটেলেও ক্যামেরা সবসময় থাকে, এটা সিকিউরিটি প্রশ্ন। বলা হচ্ছে যে 800, উনি খুব দক্ষ অফিসার, 850 কোটি টাকা সম্পত্তি অ্যাটাচ করেছেন। 15,000 কোটি টাকার কেলেঙ্কারি, তার 850, মনোজ কুমার হতে পারেন, দিলীপ কুমার হতে পারেন, কেউ তদন্ত করলে এটা খুব স্বাভাবিক। মানে আমি বলছি এটা ব্যক্তি অফিসারের কৃতিত্ব নয়, কারুর কৃতিত্ব থাকলে সেটা ইডি টিমের। মানে পাশাপাশি তো প্রশ্ন উঠবে যে দক্ষিণ কলকাতার অত্যন্ত অভিজাত এবং দামি একটি আবাসনের ফ্ল্যাট এখনও কেন এই তালিকায় এলো না, কিংবা স্বর্ণ বিপণীকে কেন ছোঁয়া হচ্ছে না, এসব তো আসবে। সুজন চক্রবর্তী যেমন বলেছে যে দিলীপবাবুকেও জেরা করা উচিত, যে ইডি সম্পর্কে উনি এত ভেতরের তথ্য কি করে জানলেন। দেখুন, দুটো বিষয় এখানে পরিষ্কার। সেটা হচ্ছে যে আমরা মনোজ কুমারের মুখপাত্র নই, তার আইনজীবীও নই। তাকে ডিপার্টমেন্ট সাসপেন্ড করেছে, ইডি ডিপার্টমেন্ট তাকে সাসপেন্ড করেছে, যথাযোগ্য বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে, তদন্ত হচ্ছে। আমাদের প্রশ্নটা অন্য জায়গাতে। তিনি দক্ষ অফিসার, সেটা ইডিও স্বীকার করে, নতো এত গুরুত্বপূর্ণ তদন্তের দায়িত্ব তাকে দেওয়া হতো না। কিন্তু প্রশ্নটা অন্য জায়গাতে। প্রশ্নটা হচ্ছে কলকাতা পুলিশ এই বিষয়ে মাথা ঘামিয়েছে, তারা এই বিষয়টা বিভিন্ন জায়গায় এনেছে। কলকাতা পুলিশের দায়িত্ব যার হাতে আছে, তিনি নিজে, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, সবাই অভিযোগ করছেন, আমরাও করেছি, যে তিনি সারদার তদন্তের নথিপত্র নষ্ট করেছেন। তার জন্য সিবিআইকে এই তদন্তের গতি আনতে অনেক বেগ পেতে হয়েছে। এটা বিভিন্ন জায়গায় অভিযোগ হয়েছে। শান্তনবাবু, কলকাতা পুলিশ আপনি বলতেই পারেন। না না না, আমার কথাটা শুনুন। যেহেতু সাজানো হতে পারে তো, সাজানো হতে পারে তো। হ্যাঁ হ্যাঁ, শান্তনবাবু, যেহেতু এখানে কলকাতা পুলিশের কেউ নেই, শান্তনবাবু আমি কলকাতা পুলিশের ভার্সনটা দিয়ে সঞ্চালক হিসেবে আমার কর্তব্য। কলকাতা পুলিশের বক্তব্য যে পুরনো নোট সংক্রান্ত একটা রেড হয় ম্যাঙ্গো লেনে, একদম অফিসিয়ালি এই রেডটা হয়। সেখানে একটি কম্পিউটার উদ্ধার হয়, দুটো ফোল্ডার পাওয়া যায়, একটির নাম রোজ ভ্যালি, একটির নাম ম্যাডাম রোজ ভ্যালি। ম্যাডাম রোজ ভ্যালির ফোল্ডারটি দেখে কলকাতা পুলিশের মনে হয় 15 কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে, এবং তার সঙ্গে কোনোভাবে রোজ ভ্যালির কেলেঙ্কারি যুক্ত নয়। আমি শেষ করতে দিন, আমি কলকাতা পুলিশের ভার্সনটাও তো দেওয়া দরকার। কলকাতা পুলিশ তদন্ত শুরু করলো, শুভ্রা কুণ্ডুকে ট্র্যাক করা শুরু করলো। সেই ট্র্যাক করতে গিয়ে দেখা গেল যে মনোজ কুমারের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং তার ছবি, কলকাতা পুলিশের ভার্সন। এবার শুভ্রা কুণ্ডুকে কি মনোজ কুমার 15 কোটি টাকা পাচারে সাহায্য করলো? এইটা থেকে কিন্তু কলকাতা পুলিশ তাদের বক্তব্য যে দুজন প্রাপ্তবয়স্ক সম্পর্ক নিয়ে তারা তদন্ত এখনো করছে না, আগেও করছিল না। আমাদের সমস্যার চিন্তাটা হচ্ছে এখানে অন্য কেস, কাগজে কলমে অন্য কেস নয়। রোজ ভ্যালির টাকা মানে রোজ ভ্যালি তদন্তের সঙ্গে যুক্ত, তাদের উচিত ছিল আগে ইডিকে জানানো। যদি এত গুরুত্বপূর্ণ একজন অফিসার, তার বিরুদ্ধে তো সিরিয়াস অভিযোগ কলকাতা পুলিশের কাছে আছে, অবশ্যই তারা ইডির সঙ্গে সহযোগিতা করতে পারত। ফের না বিজন, কলকাতা অবশ্য কলকাতা পুলিশ অফিশিয়ালি জানিয়েছে। হ্যাঁ, কলকাতা পুলিশের অফিসার সম্পর্কে যদি কোনো অভিযোগ থেকে থাকে, কেন্দ্রীয় সংস্থা তো তদন্ত করছে, তারা তো গিয়ে আদালতে বলবেন যে আমাকে ওনার জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অথচ কেন্দ্রীয় সংস্থা বলেছিল যে পুলিশ, মানে পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। তো এই কথাগুলো বলার কোনো মানে আছে কিনা আমি জানি না। এবার ইডি আধিকারিক মনোজ কুমার, তার বিরুদ্ধে এই যে অভিযোগগুলো উঠেছে, ফুটেজ দেখানো হচ্ছে, এটা কলকাতা পুলিশ খারাপ করলো না ভালো করলো? এই যারা দেখছেন এবিপি আনন্দ, তারা তো বিচার করবেন যে গরিব মানুষের টাকা উদ্ধার করতে বলা হয়েছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত করে দেখো, চোর ধরতে বলা হয়েছিল। এই তো কলকাতা পুলিশ একজন ডাকাতকে ধরে দিল যে ভাই তোমাকে চোর ধরতে বলা হয়েছিল, মনোজ কুমার দেখো ডাকাতি করছে, কার সঙ্গে? আকাশে রয়েছে, মূল অভিযুক্তের সঙ্গে আকাশে ঘুরে বেড়াচ্ছে, কখনো হোটেলে ঘুরে বেড়াচ্ছে। না, অভিযুক্ত একটা কথা, আরেকটা কথা বলবো, বিল পেমেন্ট, জেলে আছে তো, বিল পেমেন্ট ভুবনেশ্বরে আছে, হোটেলের বিল পেমেন্ট হচ্ছে একজন অভিযুক্তের কার্ডে। এটা আপনারা গত পরশুদিন দেখিয়েছেন, আমি ছিলাম সেই অনুষ্ঠানে। আচ্ছা, এবার বলুন তো, ইডির একজন আধিকারিক, তিনি গরিব মানুষের টাকা ফেরত দেওয়ার চেষ্টা না করে তিনি 15 কোটি টাকা ফেরত পাঠানোর, মানে বাইরে পাচার করার জন্য সহযোগিতা করছেন, যে অভিযোগ উঠছে, এটা তো আরো মারাত্মক অভিযোগ, যে গরিব মানুষের টাকা ফেরতের ব্যবস্থা নেই। শান্তনবাবু, আজকে জর্জ বেকার বলছেন যে আইনের পথে চলবে, যদি প্রয়োজন হয় এবং অভিযোগ প্রমাণ হয় ইডি অফিসার গ্রেফতার হবেন। দলের লাইন কি জর্জ বেকার জানেন না নাকি দিলীপবাবু? এটা দিলীপবাবু যা বলছেন, দিলীপবাবু তো বলেন যে আইনের পথে চলবে। দলের লাইনও এটা বলতে হয়, এটা স্বাভাবিক আছে, কিন্তু সাসপেন্ড হতেন না। যদি আমরা যদি মনে করতাম বা কেন্দ্র সরকার যদি মনে করতো যে এই ভদ্রলোক নির্দোষ, তাহলে সাসপেন্ড হতেন না।
তাহলে নতুন 3 জনের তদন্তকারী দল আমি এখন রোজ আপনারা দেখলাম। রোজ আমরা আপনারা বলছি এমন নয় তো কোন তৃণমূলের নেতাকে বাঁচাতে তদন্তকে মানুষের চোখ থেকে সরিয়ে দিতে এরকম একটা ফুটেজ জারি করা হলো। আসুন দ্রুত একবার দেখে নিই যে জর্জ বেকার ঠিক কি বলেছেন এবং দিলীপ ঘোষ গতকাল এবং আজ ঠিক কি বললেন, বিরোধীদের প্রতিক্রিয়াই বাকি দেখুন। রোজভ্যালি কেলেঙ্কারির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি, আর সেই ইডিডি তদন্তকারী অফিসার মনোজ কুমারের সঙ্গে দেখা গিয়েছে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে, জানিয়ে এখন রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। কিন্তু এই ইস্যুকে বিজেপি কিভাবে দেখছে প্রশ্নটা উঠছে, কারণ ইডি অফিসার মনোজ কুমারের ভূমিকা নিয়ে বিজেপির 2 নেতার গলায় 2 সুর উঠে আসছে। ওই ভদ্রলোক সম্বন্ধে আমি যা শুনেছিলাম, খুব এফিসিয়েন্ট অফিসার। উনি 850 কোটি টাকা নিজে রেস্কিউ করেছেন চিট ফান্ডের, এটুকু আমি জানি, আমার কাছে যা তথ্য ছিল। ইডি অফিসার কি করছে না করছে, ও যদি ভুল করছে, যদি ওখানে দেখা যায় যে ও কিছু আনলিগাল ইললিগাল কিছু একটা করছে, আনলফুল কিছু একটা করছে, নিশ্চয়ই ওকে জেলে দেবে, কোনো ব্যাপার না। ইডি অফিসার মনোজ কুমার প্রসঙ্গে বিজেপি সাংসদ জর্জ বেকার এই মন্তব্য করলেও বিজেপির রাজ্য সভাপতি এখনো বলছেন, যেখানে ভিডিও করা হয়েছে সেখানে আগে থেকে লোক বসেছিল, ফটোগ্রাফ নেওয়া হয়েছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে, এটা তৈরি করা একদম প্লট মনে হচ্ছে, সেই জন্য আমি বলেছি। আর সেই ভদ্রলোক সম্বন্ধে আমি যেটা শুনেছিলাম সেটাই বলেছি, তার যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। ইডি অফিসারকে নিয়ে দিলীপ ঘোষের এই অবস্থানকে হাতিয়ার করে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম ও কংগ্রেস। দিল্লির শাসক দলের নেতা তিনি দিলীপবাবু বলছেন তিনি অনেকটাই জানেন এই অফিসার সম্বন্ধে, ইডির সম্বন্ধে। গোলাপের উপত্যকার যে গোলাপের সুগন্ধের ভাগ এদের কাছেও আছে কিনা এটা তদন্ত হওয়া উচিত। দিলীপবাবু যদি সবই জানেন, তাহলে হঠাৎ করে সিবিআই ঘুমিয়ে পড়ছে কেন? হঠাৎ করে ইডি একটু ঘুমিয়ে পড়ে আবার জাগছে, আবার ঘুমিয়ে পড়ার ব্যবস্থা করা হচ্ছে কেন? আসলে তদন্ত হওয়া উচিত এই মূল টাকাটা কনস্পিরেসি কে করলো, তাতে দিলীপ ঘোষ যদি জানেন, বেশি আলো না ঝিমিয়ে পড়ে, ওইটা পারলে দিলীপ ঘোষ দেবে। বিজেপির রাজ্য সভাপতি যখন ইডি অফিসার মনোজ কুমারের পাশে, তখন তৃণমূল আবার ইডি অফিসারের সঙ্গে রোজভ্যালি কর্ণধারের স্ত্রীর ছবিকে হাতিয়ার করছে। দেখা যাচ্ছে যে রোজভ্যালি ক্যান্ডে যে ইডি অফিসার তিনি শুভ্রা কুণ্ডুর সঙ্গে যুক্ত হয়ে তাদের ভিতরে কিছু একটা প্যাচ আপ করছে না, যত কিছু আসছে সমস্ত তৃণমূল কংগ্রেসের উপরে। এইটা কোথাও একটা আইডেন্টিফাই করা দরকার যে যাদের মোদি একটা স্বচ্ছ ভাবমূর্তির কথা বলছেন, তারা আসলে ভেতরে স্বচ্ছ নয়, সেটা কোথাও প্রতিষ্ঠিত হয়ে গেছে লোকের কাছে। সব মিলিয়ে অভিযুক্ত স্ত্রীর সঙ্গে তদন্তকারী সংস্থার অফিসারের নানান ছবি ঘিরে এখন জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। দীপক ঘোষ ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। মহিদুল, মনোজ কুমার কোনো জুনিয়র অফিসার নন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং কেসের আইও। 15,000 কোটি টাকার মামলা, লক্ষ লক্ষ আমানতকারী, তাদের কাছে কি বার্তা যাচ্ছে? বিশেষ করে যে আরবিআই কিংবা সেবি যাদের এই রোজভ্যালি বা এই ধরনের কেলেঙ্কারি ধরার কথা, 1-2 দিন 1-2 বছর নয়, দশকের পর দশক এরা প্রকাশ্যে ব্যবসা চালিয়েছে এবং তারা চুপ করে চোখে কাপড় বেঁধে বসেছিলেন। তো আজকে কতটা ভরসা, কতটা ক্রেডিবল এই সংস্থাগুলো তদন্তের ক্ষেত্রে, বিশেষ করে সেই মানে প্রতারিত আমানতকারীদের চোখে? তা তো বটেই, যে ক্রেডিবিলিটি তো একটা কোয়েশ্চেন হচ্ছে যে বিভিন্ন ইনস্টিটিউশনসগুলোর আছে। এবং দেখুন, এটা মানে ভারতের যে বিভিন্ন ইনস্টিটিউশনসগুলো, সেটা আপনি এই ধরনের সিবিআই কিংবা ইডি বলুন, এগুলোকে নিয়ে তো অনেক দিন ধরেই একটা কোয়েশ্চেন হচ্ছিলই আর কি। সেটা গত 4.5 দশক ধরেই হচ্ছে। কিন্তু আমার কাছে একটা অন্য জিনিস যেটা সামনে আসছে, দেখুন এখানের বিজেপির রাজ্য সভাপতি, তিনি তার লোকাল স্ট্যান্ডার্ডটা কি যে এই মনোজ কুমার সম্পর্কে কথা কিছু বলার? তিনি তো ইডির কেউ নন। মানে ইডিটা আসছে কার আন্ডারে? রেভিনিউ জেনারেশনে, মানে রেভিনিউয়ের সঙ্গে একটা যুক্ত, অর্থাৎ মিনিস্টার অফ ফিনান্সের। কিন্তু সে একা দিলীপ ঘোষ না, আমাদের দেশের রাজনীতিবিদ সমস্ত বিষয়ে কথা বলা যায়। সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তাই বলেছেন। না না, কিন্তু প্রশ্নটা এবং আপনার বিজেপির সাংসদ যিনি আবার অন্য ধরনের কথা বলছেন, তারও তো কোনো লোকাল স্ট্যান্ডার্ড নেই। এটা খুব পরিষ্কার করেই বলা, ওনারা যেটা বলতে পারতেন যে ভাই এটা আমার এখতিয়ারে নেই। আপনি মনোজ কুমারের কি ভালো খারাপ কি অফিসার, আইন আইনের পথে চলবে। এবার প্রশ্নটা হচ্ছে অরুণ জেটলি কোথায়? মিনিস্টার অফ ফিনান্স, উনি তো ফিনান্স মিনিস্টার, তার তো এটা কথা বলার কথা। তার সঙ্গে যেটা আছে, আচ্ছা মিনিস্টার অফ ফিনান্সের কোনো একটা ব্যুরোক্র্যাট অন্তত যদি বলতো, তাও একটা কথা। এটার সমস্যাটা আপনি যদি একটু গভীরে গিয়ে দেখেন, এই গত 4.5 দশক ধরে একদম ইন্দিরা গান্ধীর জমানা থেকেই দল এবং প্রশাসন
শাসক দল এবং তার সঙ্গে ব্যুরোক্রেসি এবং অন্যান্য যে সমস্ত ইনস্টিটিউশনসগুলো এটা প্রায় মানে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছে। এইটা তো ভারতবর্ষের যে কোনো প্রশাসনিক স্বাস্থ্যের পক্ষে এটা একেবারেই ভালো নয়, এটা একেবারেই কাম্য নয়। মূল প্রশ্নটা এই জায়গাটা, মানে একদিকে রাজনীতিকরণ হচ্ছে এবং আরেকদিকে দুর্নীতিকরণের অভিযোগ উঠছে। এই জিনিসটা যদি যায় তাহলে সাধারণ মানুষ, গরিব মানুষের টাকা গেছে, এবার তারা তো যাবে কোথায়? তাদের তো আর মানে কোনো আশা তো কিছু তো নেই তাদের, এবার তারা ভরসাটাও পাবে কোথা থেকে? রাজ্য পুলিশের উপর ভরসা থাকে না বলে কেন্দ্রীয় সংস্থার উপর নিরপেক্ষতার উপর ভরসা করে লোকজন চায় যে কেন্দ্রীয় সংস্থা তদন্ত করুক। এই যা আপনারা দেখালেন গত পরশুদিন থেকে শুরু করলেন, মানে তুমি বলছো কেন্দ্রীয় পুলিশের উপর ভরসা না হলে আবার রাজ্য পুলিশে ফিরবে, আবার ফিরতে বাধ্য হবে কেন্দ্রীয় পুলিশ। তৃণমূল কংগ্রেসের কয়েকশো ফুটে গেছে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা বিভিন্ন রোজ ভ্যালি আর বিভিন্ন সারদার চিট ফান্ডে এরকম মার্জনা করবেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, কিন্তু আমি বলছি আমার অনেকটা পরশুরামে ভূষণ্ডির মাঠে শেষ দৃশ্যটার মতো মনে হচ্ছে এই চাপানুতার। এর মাঝেই আমি দ্রুত একবার দেখে নেব যে সত্যি সত্যি মনোজ কুমার যদি আইন মেনে থাকেন এবং তদন্তের প্রয়োজনেই শুভ্রা কুণ্ডুকে দিল্লির ওই হোটেলে বা বিমানবন্দরে তাদের একসঙ্গে দেখা যায়, ফুটেজে যে ছবি এসছে, তাহলে আইন কি বলছে, ঠিক কি কি প্রসিডিওর ফলো করা উচিত ছিল মনোজ কুমারের, করেছেন কিনা অবশ্যই তদন্তে উঠে আসবে। এবং পাশাপাশি আমি দেখাবো যে এই ধরনের অভিযোগ তদন্তকারী অফিসার বা সংস্থার প্রভাবিত করার বা প্রভাবিত হওয়ার অভিযোগ এর আগে ঠিক কতবার এসছে। পরপর মূল অভিযুক্ত স্ত্রীর সঙ্গে মামলার তদন্তকারী অফিসার, কখনো বিমানবন্দরে, কখনো আবার দিল্লির হোটেলে। রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা ও ইডির অফিসার মনোজ কুমারের এই সব ছবি সামনে আসার পর অনেকের মনে প্রশ্ন উঠেছে, একজন অভিযুক্ত স্ত্রীর সঙ্গে কি মামলার তদন্তকারী অফিসার এভাবে ঘুরতে পারেন? এ প্রসঙ্গে রোজভ্যালি তদন্ত থেকে অপসারিত ইডি অফিসার মনোজ কুমারের দাবি, मैं अपना गया था, मुझे वो उसी कंप्लेन हमारे जो अटैचमेंट किया था उसको फाइल करने गया था, वो अपना आई थी। কিন্তু আইন কি বলছে? এমনটা কি করতে পারেন একজন তদন্তকারী অফিসার? তদন্তের স্বার্থে যদি কাউকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তাহলে তার জন্য কি কি পদ্ধতি অনুসরণ করতে হয়? জিজ্ঞাসাবাদ করতে চায় কোনো পুলিশ অফিসার, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা জেনারেল ডায়েরিতে, থানায় জেনারেল ডায়েরিতে সেটা নথিভুক্ত করতে হয় এবং সুপিরিয়রকে সেটা জানাতে হয়। একটা মহিলাকে ইন্টারোগেট করতে নিয়ে যাচ্ছেন বা জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যাচ্ছেন কোথাও, ধরে নিলাম তর্কের খাতিরে, তাহলে সেই ক্ষেত্রে তার সঙ্গে একটা মহিলা পুলিশের প্রয়োজনীয়। এছাড়াও নানা মহলে প্রশ্ন উঠছে, মূল অভিযুক্তের সঙ্গে যদি তদন্তকারী অফিসারকে বারবার নানা জায়গায় একসঙ্গে দেখা যায় তাহলে কি তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে না? নৈতিকতার দিক থেকে কি এটা ঠিক? এই ধরনের একটা হাই প্রোফাইল মামলার ক্ষেত্রে তদন্তকারী অফিসারের ব্যক্তিগতভাবে একটুখানি সজাগ থাকা উচিত, এখানে তার বিশ্বাসযোগ্যতার প্রশ্ন থেকে যায়। এইসব ফুটেজে কোনো মহিলা পুলিশকর্মী কিংবা মহিলা তদন্তকারী আধিকারিকের দেখা পাওয়া যায়নি। যা সামনে এসেছে তার সবেতেই রোজভ্যালি কর্ণধারের স্ত্রী শুভ্রা ও ইডি অফিসার মনোজ কুমারের ছবি। মনোজ কুমার, তার ডিপার্টমেন্ট তাকে সব তদন্ত থেকে অব্যাহতি দিয়েছে। উনি যা করেছেন সেটা খুব একটা তদন্তের স্বার্থে করেননি, হয় ব্যক্তিগত স্বার্থে করেছেন, আর নয়তো যেটা আমরাকে বলি হানি ট্র্যাপ, সেই জাতীয় একটা দুর্বলতা থেকে করেছেন। যাই করে থাকুন সেটা খুব অনৈতিক এবং অবিবেচনা প্রসূত কাজ হয়েছে বলেই মনে হচ্ছে। মনোজ কুমার ও শুভ্রা কুণ্ডুর এই ছবি সামনে আসার পরই মনোজকে তদন্ত থেকে সরিয়ে দিয়েছে ইডি। মনোজ কুমারও দাবি করছেন তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু অভিযুক্ত স্ত্রীর সঙ্গে তদন্তকারী এজেন্সির গুরুত্বপূর্ণ অফিসারের নানা ছবি উস্কে দিয়েছে জল্পনা। সম্প্রতি শিনা বোরা হত্যাকাণ্ডের তদন্তের সময় অভিযুক্ত তথা ধৃত পিটার মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে মুম্বাইয়ের পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার। এরপরই তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয় রাকেশ মারিয়াকে। একদা খড়গপুরের ডন বাসব রামবাবুর স্ত্রীকে তিরুপতির মন্দিরে নিয়ে গিয়ে বিয়ের অভিযোগ উঠেছিল তৎকালীন পুলিশ সুপার অনিল গঞ্জি শ্রীনিবাসের বিরুদ্ধে। রামবাবু জেল থেকে তৎকালীন রাজ্য পুলিশের ডিজিকে চিঠি লিখে এই অভিযোগ করেছিলেন। একই অভিযোগ করেছিলেন ওই আইপিএস অফিসারের স্ত্রীও। ৯এর দশকে কলকাতা থেকে অসমের জঙ্গি সংগঠন আলফার ২ শীর্ষ নেতা নেত্রীকে গ্রেফতার করা হয়েছিল। তারা স্বামী স্ত্রী ছিলেন। শোনা যায় তৎকালীন এক পুলিশ কর্তার সঙ্গে ওই মহিলা আলফা নেত্রীর বেশ সখ্য তৈরি হয়েছিল। তদন্ত নেমে অভিযুক্তের সঙ্গে পুলিশ অফিসারের সম্পর্ক তৈরি হওয়া নিয়ে নানা সময় নানা ছবিও তৈরি হয়েছে, যার মধ্যে রয়েছে শ্যারন স্টোনের বিখ্যাত ছবি বেসিক ইনস্টিংক্ট। পুলিশ অফিসার বিপাশা বসুর সঙ্গে অভিযুক্ত দিনো মরিয়ার সম্পর্কে টানাপোড়েন নিয়ে 2002-এ বলিউডে তৈরি হয়েছিল একটি ছবি, নাম গুনা।
পুলিশ অফিসার ও অভিযুক্তের সম্পর্ক না হলেও কুখ্যাত অপরাধী চার্লস শোভরাজের জীবনেও এভাবেই এসেছিল প্রেম। নেপালে বন্দী থাকাকালীন নিজের আইনজীবীর মেয়ে নিহিতা বিশ্বাসের প্রেমে পড়েছিলেন চার্লস শোভরাজ। তা বিয়ে পর্যন্ত গড়িয়েছিল এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক। ভালো আপনার, ভালো সবার। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। ডাফ এন্ড ডাট সম্পাদিত গ্রামার কোশ্চেন বাঞ্চ মানেই তুলসী প্রকাশনী। রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন।